এবং তা মুখের ভাষায় হয়তো। তো আমাদের আজকের এই অনুষ্ঠানের পর্বে প্রথমেই কৃতজ্ঞতা জানাবো আমাদের কলেজের ডক্টর চিত্তরঞ্জন দাস মহাশয়কে, কৃতজ্ঞতা এবং সশ্রদ্ধ প্রণাম রূপলীলা ব্যানার্জি মহাশয়াকে, এবং কৃতজ্ঞতা এবং প্রণাম জানাবো সমস্ত বিভাগের বিভাগীয় প্রধান ও সমস্ত বিভাগের শিক্ষক শিক্ষিকাকে। সাথে আন্তরিকভাবে ভালোবাসা এবং অত্যন্ত আপ্লুত যাদের সমর্থন পেয়ে তারা হলো আমাদের এই 6 সেমের ছাত্রছাত্রীরা এবং আমাদের কলেজের সমস্ত সংসদের দাদা দিদিরা। তো আজকের এই অনুষ্ঠান পর্বে প্রথমে স্মৃতিচারণ করতে গেলে যে বিষয়টি মনে আসে সেটি হলো কলেজের প্রথম দিন। তো প্রথম দিন থেকে শুরু করছি এ কারণেই, কারণ প্রথম দিন না হলে হয়তো শেষ দিনটা আমরা খুঁজে পেতাম না। প্রথম দিন যখন কলেজে আসি তো সেই দিনের অভিজ্ঞতা আর আজকে যখন কলেজ থেকে বেরিয়ে যাব তো সেই দিনের অভিজ্ঞতা সত্যি মনের মধ্যে যে কিভাবে দাগ কেটে যাচ্ছে তা হয়তো মুখের ভাষায় বলে বোঝাতে পারবো না। সেদিন হয়তো প্রথম এসে নানা রেজিস্ট্রেশন এর মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মানে নিজেকে কেমন একটা অধৈর্য বোধ হতো, এত টাইম যে বাকি যায় দরকার নেই। কিন্তু তারপরে যখন আস্তে আস্তে 1 বছর 2 বছর 3 বছর এভাবে পেরিয়ে যাচ্ছে, নতুন নতুন চেনা বন্ধু বান্ধবী হচ্ছে, তো মনের মধ্যে সেই জিনিসগুলো যেন একদম স্মৃতি হয়ে রয়ে গেছে। সেই স্মৃতিগুলোকে আমরা কিন্তু শুধু যে মুছে যেতে দিইনি, হয়তো কোনো ক্যামেরা বন্দি করেছি বা ছবি তুলে রেখেছি। তো প্রথম থেকে যে বিষয়টি আমার খুবই সুন্দর লেগেছে সেটা হলো আমাদের কলেজের বিভিন্ন উপস্থাপনা। মানে কলেজ বলতে আর স্কুল বলতে যে পার্থক্যটা আমি বুঝেছি তা মানে মুখের ভাষা ছাড়িয়েও মনকে প্রচণ্ড আপ্লুত করে তুলেছে। আমার এই 3 বছরের কলেজ জীবনে সম্পূর্ণটাই কেটেছে বাংলা ডিপার্টমেন্টের মধ্যে দিয়ে, কারণ আমি বাংলা ডিপার্টমেন্টে বাংলা অনার্স নিয়ে ভর্তি হয়েছিলাম। সুতরাং বাংলায় অনার্স নেওয়ার ফলে পাশে 2-1টা সাবজেক্ট প্রথম 2 বছর থাকলেও তেমন কোনো হয়তো ডিপার্টমেন্টের ক্লাস আমার করা হয়নি। কিন্তু তাদের পরবর্তীকালে যখন কোনো অনুষ্ঠান বা কোনো কিছু হয়েছে এবং অন্যান্য স্যার ম্যাডামদের কাছ থেকে যে তাদের বক্তব্য পেয়েছি তা খুবই আমাকে আরও ভবিষ্যতের পথে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেছে। তো বাংলা ডিপার্টমেন্টের সম্পর্কে প্রথমে তো আমার সশ্রদ্ধ প্রণাম ডিপার্টমেন্টকে, যে আমাকে আজকে যেখানে দাঁড় করিয়ে দিয়েছে তারা, তো সত্যি আমি এই ব্যাপারে তাদের এই অবদান কোনোদিনই হয়তো ভুলতে পারবো না। বাংলা ডিপার্টমেন্টে আমাদের ছিল 5 জন শিক্ষক শিক্ষিকা। বলা যায় তারা যেমন পঞ্চবাণের মতো বা পঞ্চপ্রদীপের মতো, কারণ তারা আশীর্বাদের আগুন বা প্রদীপ প্রজ্বলন করে এমনভাবে আমাদেরকে আশীর্বাদ তথা ভবিষ্যতের অন্ধকার দিককে জানিয়েছে এবং যার আলোয় আলোকিত হয়ে আমি সহ আমার মনে হয় সকল ছাত্রছাত্রী একটা নতুন রাস্তা পেয়েছে। সেই হিসাবে প্রথমেই কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাবো বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মাননীয় বাসুদেব মণ্ডল মহাশয়কে। স্যারের সান্নিধ্যে আমি প্রথমে যেটা পেয়েছি, একজন শিক্ষিত মানুষের অপেক্ষা বা একজন শিক্ষিত মানুষ সে মর্যাদা তখনই যখন সে একজন প্রকৃত মানুষ হয়ে ওঠে। একজন প্রকৃত মানুষ কিভাবে হতে হবে তার জন্য কোনো বড় বড় ইউনিভার্সিটি বা বড় বড় কলেজে গিয়ে ডিগ্রি অর্জন করার দরকার নেই। একজন যে পড়াশোনা জানে না সেও কিন্তু একজন অত্যন্ত ভালো মানুষ হতেই পারে। এরকম অনেকেই আমাদের চারপাশে হয়তো লোক আছে তারা এরকম প্রচুর কাজ করে চলেছে, কিন্তু হয়তো তারা সাংসারিক কারণে বা আর্থিক কারণে সেরকম কোনো কলেজ বা মহাবিশ্ববিদ্যালয়ে যেতে পারেনি। আমি যে বিশ্ববিদ্যালয়ে যাব, পড়বো, স্কুল কলেজে পড়েছি মানে আমি খুব শিক্ষিত, আমার মধ্যে জ্ঞান আছে, আমার মধ্যে ভক্তি আছে, এরকম কোনো ব্যাপার নয়। ভক্তি অনুভূতি সম্পূর্ণ মানসিক ব্যাপার, মানব আত্মার ব্যাপার। তো আমরা স্যারের কাছ থেকে সেই বিষয়গুলো শিখেছি। পরবর্তীতে যদি আমাদের বাংলা বিভাগে 2 জন শিক্ষিকা রয়েছে, ডক্টর কেয়া চক্রবর্তী ম্যাম এবং মৃদুলা বিশ্বাস ম্যাম। তো আমরা আমি প্রথমেই তাদেরকে খুবই প্রণাম এবং শ্রদ্ধার সাথে কৃতজ্ঞতা জানাই এই কারণে যে ক্লাসের মধ্যে আমরা কোনো বিষয়টিকে যখন খুব গভীর লাগতো, কোনো বিষয়টি নিরলস বুঝতেই পারছি না,
তো কেশব ম্যাম যে এত সুন্দরভাবে এবং উদাহরণের সাহায্যে আমাদেরকে বোঝাতো, মানে সেই বিষয়টা যদি নাও পড়ি তাও হয়তো 3-4 পেজ আরামসে লিখে দিতে পারবো। তো এই বিষয়ে অবশ্যই ধন্যবাদ জানাই ম্যাডামকে। ধন্যবাদ জানাবো এবার মৃদুলা বিশ্বাস মহাশয়াকে। ম্যাম সত্যি কথা বলতে আমার মায়ের মতন। আমরা যখন আমাদের পরপর 5টা ক্লাস থাকতো অনার্সে, তো যখন 4টে ক্লাস অলরেডি হয়ে গেছে এবং ম্যাম এসে বলছে খাতা বের করো আজকে কিছু লেখাবো, তো আমরা তখন বলছি যে ম্যাম অনেক লিখেছি সারাদিন, না লিখালে হতো না? যে লিখবে না তোমরা, থাক তাহলে তাহলে পড়ে নিও, আমি বলে দিচ্ছি। তো সেই বিষয়টা মানে তিনি যে আমাদেরকে বুঝেছেন আমাদের কষ্টটা, এরকম কজন বোঝে? এরকম বিষয় সহ অনেক বিষয় রয়েছে হয়তো আমাদের স্মৃতিতে। ধন্যবাদ জানাবো রুহুল আমিন মন্ডল মহাশয়কে, কারণ তিনি পড়াশোনার মাঝে আমাদেরকে বিভিন্ন যুক্তি তত্ত্ব এসবের যেমন ব্যবহার করেছেন, সাথে ব্যবহার করেছেন বিভিন্ন উক্তি। তিনি আনন্দের ছলে মজার ছলে এমনভাবে পড়াগুলোকে বোঝাতে, তা হয়তো সত্যি মানে বেশি একটু শেখা যেত। এবং সবশেষে ধন্যবাদ জানাবো বাংলা ডিপার্টমেন্টের আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষক চন্দন বিশ্বাস মহাশয়কে। কলেজে এসে এই যে সাংস্কৃতিক মঞ্চের দিকে আমাকে বারবার ঠেলে দেওয়া, প্রথমে আমি এইসব হয়তো কোনো কিছুই আমারও তো অভ্যাস ছিল না, কিন্তু আজকে যে অবস্থায় দাঁড়িয়ে হয়তো আমি এখন বলছি আমার মনে কোনো এখন হাত কাঁপে না, ভয় নেই, সেটা আমি কিছু বলতে পারবো। তো সেই বিষয়টার জন্য স্যারকে অবশ্যই ধন্যবাদ এবং প্রণাম। এছাড়াও কলেজের থেকে বিভিন্ন রকম হয়তো আর্থিক সুবিধাও আমি পেয়েছি স্যারের কাছ থেকে। এবং কোনো জিনিস হয়তো ভেঙে পড়ছি, পারবো না স্যার, পারছি না জিনিসটা, কেন পারবি না? চেষ্টা কর, হবে, একদিনে হবে না, 2 দিন চেষ্টা কর, 3 দিন চেষ্টা কর, দেখ এমনি হয়ে যাবে। তো সেই বিষয়গুলো যে পেয়েছি, তো সেটা খুবই গর্বের আমার পক্ষে। এবং ক্লাসের মধ্যে তিনি একটা অধ্যায় যখন বোঝাচ্ছেন, 1 ঘন্টার ক্লাস, জানে যে যদি ধরাশায়ীভাবে গদ্য ভাষাই পড়িয়ে যায় জিনিসটা বিরক্তিকর লাগবে, মাথায় ঢুকবে কিনা, ঠিক ছোট ক্লাইম্যাক্স অর্থাৎ গল্প, ছোট গল্প, জিনিসগুলো এত সুন্দর লাগতো এবং গল্পগুলো এত ইন্টারেস্টিং যে হাসিও হতো যেরকম, সেরকম পড়াটাও হয়তো খুবই সুন্দর লাগতো। তো বাংলা ডিপার্টমেন্ট সম্পর্কে যত বলবো হয়তো ততই কম হবে, কিন্তু আমার পাশে যেহেতু এডুকেশন এবং সংস্কৃত ছিল, তো সেই ক্লাসগুলো আমি অনার্সে করে হয়তো করার টাইম হতো না। স্যারেদেরকে বললে তারাও যেভাবে আমাকে সহায়তা করেছে, তো সত্যি সেগুলো আমার হয়তো কোনোদিন ভোলার নয়। এবার কলেজের অন্য বিভাগে বা অন্য দৃশ্যে আসি। কলেজে যেহেতু আমরা বেশিরভাগ শুনতে পাই না, কলেজের লাইব্রেরিয়ান আমাদের 2টো স্যার আছে, তাদের বক্তব্য আমি খুবই মানে শুনিনি বলা যায়। এবং তাদের কাছে যখন আমি কোনো বই আনতে যেতাম, তো দেখতাম তারা হামেশাই নির্বিধায় বলে দিত ওইটাই দেখ, অত নাম্বার ইয়েতে অত বই আছে, ওই কাছে ঘুরে দেয়। সুতরাং তারা যে কিভাবে জানতো, আমি হয়তো 3-4টে বার খুঁজেও পেতাম না, স্যার আমি না পাচ্ছি না, খুঁজে দেন বইগুলো। তো এই জিনিসগুলো খুবই মিস করবো। কিন্তু আর আমাদের বলাই স্যার মাঝে মাঝে যখন টাইম পেতেন আমাদেরকে গান শোনাতেন, তো এই একটা প্রতিভা স্যারের আমরা পেয়েছি, এটাও খুবই সুন্দর আমার জীবনে। এবার আসি কলেজের। আচ্ছা, কলেজের আমাদের কলেজটিকে হয়তো ধরে রেখেছে মাননীয় প্রিন্সিপাল স্যার সহ অনেক, মানে কলেজের হয়তো বিভিন্ন মানে ডিপার্টমেন্টের যে প্রধান তারা, কিন্তু কলেজকে চতুর্স্তম্ভের অর্থাৎ বাইরের দিক থেকে যারা দেখেছে, বাইরের দিকে যারা থেকেছে, তারা হলো আমি সেই হিসাবে 4 জনকে বেছেছি, অর্থাৎ চতুর্দিগ্গজ। সেই হিসাবে প্রথমে অর্থাৎ যদি আমি পূর্ব দিক থেকে যাই, পূর্ব দিকে আমি পিছনের দিকে বাগান পরিচর্যার কাছে বিশেষ করে দেখি কলেজের দাদুকে। দাদু আমার হয়তো তার নামটা এখন মনে আসছে না, তো সেই দাদুর সাথে আমরা যে মুহূর্ত কাটিয়েছি, আচ্ছা পড়ান দাদু, হ্যাঁ হ্যাঁ ঠিক, পড়ান দাদু, মানে তিনার সাথে যে একটা মুহূর্ত, তা বন্ধুর থেকেও কম হবে। গেল পূর্ব দিক, এবার চলে যায় পশ্চিম দিক। পশ্চিম দিকে প্রথমেই রয়েছে আমাদের কলেজের রতন স্যার। তার কথা না বললে হয়তো সমস্ত ছাত্রছাত্রীর বুকটা একটু শুকিয়ে যাবে যে এই স্যারের কথা বলা হলো না। কলেজে ঢুকতে তার বুক থেকে আমরা প্রথম শুনি, বাবা মা এই কার্ডটা কিন্তু পড়ে নাও, শুনি সবাই, কিন্তু মিস করবো।
আজকেই চলে যাব, মিস করবো। হয়তো স্যাররা বলবেন এই যাওয়া যাওয়া না রে, আরো তো আজকে আমরা দেখা হবে। কিন্তু কোনো প্রতিষ্ঠান থেকে যদি আমরা একবার বেরিয়ে যাই, আর কি কখনো দেখা হয়? হবে, হয়তো দু একটা কালচারাল প্রোগ্রাম, দু একটা মেলা, সেই সময় হতে পারে। এবার কলেজের উত্তর দিকে যাই। উত্তর দিকে রয়েছে আমাদের পলাশ দা। তিনি হয়তো, তাকে সচরাচর দেখা যায় না কলেজে। তার বাড়ি থেকে আমরা চাল, ধার, পদ, বেল, বিভিন্ন কিছু এনে দিয়েছি আমরা। তো স্যার কোনোদিন রাগ করেননি, সোজতে দেখা হয়তো পেরে পেরে নষ্টও করে দিয়েছি। আম স্যার জানেই না হয়তো, লাস্টে আম যখন ফেটে আটিটা রয়েছে, স্যার এই আটিটা চিনতে পারছেন কাদের গাছের হবে? এইসব যে মুহূর্ত, এইগুলো কোনোদিনই ভুলবার না। এবং ইম্পর্টেন্ট, ভুলে গেলে চলবে না, যে দক্ষিণ দিকে রয়েছে আমাদের মাননীয় জহিরুল বিশ্বাস মহাশয় স্যার। মানে কলেজে যখন বেশি প্রবলেম, আর জহিরুল স্যারের বাড়ি হলো আমাদের পিছু, মানে বাড়ি থেকে সামান্য দূরে। তো একদম ছোটবেলায় মানে জহিরুল স্যার যে কত প্রতিভাবান, আমরা হয়তো তাকে অনেকে হেয় করে থাকি, সেরকম একটা দাম দিই না জহিরুল বাবু। কিন্তু তার মধ্যে যে ট্যালেন্ট রয়েছে, তিনি ছবি আঁকাতেন এক সময়। তিনি অনেক কাজে হয়তো ব্যর্থতা পেয়েছে, কিন্তু থেমে থাকেনি। খেলাতে, মানে খেলা থেকে যদি শুরু করি, তিনি ঘরে যে মেডেল রয়েছে, এবং তিনি সত্যিই একজন দক্ষবান। ছবি আঁকার ক্ষেত্রে আমাদের ওখানে যখন ছবি আঁকার ক্লাস নিতেন স্যার জহিরুল স্যার, 50 টাকা মাসিক মাইনে, অনেকে ছবি আঁকতো। আমি প্রায় মাসখানিক শিখেছিলাম। এবং স্যার দেওয়ালে রং করতো, আমাদের ওখানে যখন অ্যাঙ্কারিংও করতো স্যার, এবং বিভিন্ন ক্যারাটে উপস্থাপনা। এখনো মানে স্যারের একটা একাডেমি আছে, মনে বলছেন হয়তো, এটিএস একাডেমি। তো এই সবে যে স্যার কতটা সুলভ্যবান, তো আমরা না দেখলে হয়তো ভুলবই না। কিন্তু মজার দৃশ্যও রয়েছে। এছাড়াও যদি হিসাব করে থাকি কলেজের বাহ্যিক সৌন্দর্য এবং অভ্যন্তরীণ সৌন্দর্য নিয়ে, অভ্যন্তরীণ সৌন্দর্য প্রথমে ও সময় বলবো যে আমাদের কলেজের মতো পরিষ্কার কলেজ, পরিচ্ছন্ন কলেজ আমি যে কটা কলেজে মোটামুটি গিয়েছি খুবই কম দেখা যায় এরকম পরিষ্কার পরিচ্ছন্ন কলেজ। তো এ ব্যাপারে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার পিছনে প্রথম অবদান হলো আমাদের ছাত্রছাত্রীদের। কারণ আমরা যদি খাবার এনে ছড়িয়ে ছিটিয়ে ফেলে দিতাম, তাহলে তো সুন্দর তো থাকতোই না, নষ্ট হয়ে যেত কলেজটা। তো আমরা সুন্দর করে রেখেছি। এবং বাহ্যিক বিষয় যদি বলতে হয়, তো কলেজের যে আমাদের সৌন্দর্যতা, এবং কলেজের মাঠ, ফুলবাগান, এবং পিছনের যে আমাদের রয়েছে কলেজে ঔষধি বাগান। আমরা হয়তো অনেকেই জানি না যে ঔষধি বাগান যে কলেজে রয়েছে, অনেকে হবে এমনি হয়তো বাগান, ঔষধি বাগান, কিন্তু এর প্রচুর কার্যকারিতা রয়েছে। আমরা যখন কলেজকে বারবার উপস্থাপনা করার কাজে লেগেছি, তখন এই ঔষধি বাগান ব্যাপক মানে সাংস্কৃতিক প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, বার্ষিক প্রতিযোগিতা সহ যত ধরনের প্রোগ্রাম আছে, তার মধ্যে হয়তো আমারও ক্ষুদ্র ক্ষুদ্র প্রচেষ্টা দিয়ে আমি সেই প্রোগ্রামকে হয়তো সফলিত করে তুলতে পেরেছি কিংবা পারিনি। সে বিষয়ে হয়তো আরো কিছু শেখাবার ছিল। তো আজকে সমস্ত বিষয়কে আমরা হালকা স্মৃতি ভরে রাঙিয়ে দিয়ে চলবো। যেখানে আমি হয়তো দাঁড়িয়ে আছি, হয়তো আমার জীবনের এটি হয়তো জীবনের বলা ভুল, এরকম মঞ্চ বা এই কলেজের এই যে আসনটা, এই দাঁড়িয়ে বলা হয়তো আমাকে হারিয়ে ফেলতে হবে, হয়তো আমি আর পাবো না। আমাদের 3 বছরের কলেজ জীবনে যত বন্ধু বান্ধবী আছে, হয়তো তাদেরকেও হারিয়ে ফেলতে হবে। শুধু পড়ে থাকবে হয়তো হোয়াটসঅ্যাপের স্টেটাস স্টোরি, যে তুই এখানে গিয়েছিলি, আরে আগে বললে আমিও যেতাম, কিন্তু যেতাম না। আগেও বলতো না, আর আমরাও যেতাম না। তো এই যে স্যারদের অপেক্ষা অনুভব করা, যাকে ইংরেজিতে আমরা বলি মিস, এই শব্দটা যে কিভাবে মানে কোনো একটা জিনিস চলে যাওয়ার পরে যে আসলে একদিন চলে যাওয়া মানে সেই দিনটা অতীত হয়ে যাওয়া, আর অতীতকে বোঝাতেই শব্দ আসে মিস বা অপেক্ষা অনুভব। এই অপেক্ষা অনুভব করছি আমাদের সমস্ত ডিপার্টমেন্ট সহ সমস্ত ছাত্রছাত্রী কলেজেরকে। তো
সমস্ত কিছু হয়তো কলেজ থেকে অনেক জায়গায় গিয়েছি, সফলতা পাইনি। সে বিষয়ে প্রিন্সিপাল স্যারকে একটা কথাই বলেছে যে কোনো কিছুতে হেরে যাওয়া মানে হেরে যাওয়া না, আমি কোনো জিতে গেছি মানে আমি সেটা থেকে অনেক বেশি আরো শেখার চেষ্টা করব, এটাই। সুতরাং সবশেষে কলেজ সম্পর্কে বলতে এবং স্মৃতিচারণ করতে তো একটা খারাপ লেগেই যাচ্ছে। কলেজে হয়তো সবাইকে মিস করে ফেলবো কিভাবে তা হয়তো জানতেও পারছি না। মনের মধ্যে যে কিরকম একটা পরিস্থিতি বা উথাল পাথাল করে দিচ্ছে, সেগুলো খুবই মনে হয় তো বিদায়ের ঘন্টা বাজছে, দেখতে পাচ্ছি না। কিন্তু জীবনের নিয়ম পরিবর্তন করতেই হবে, যেতেই হবে। হয়তো এরকম আমাদের আগেও অনেক দাদা দিদিরাই কলেজ থেকে বেরিয়ে গিয়েছে, তাদেরকেও স্যারেরা এরকমই হয়তো দু চোখ ভরে বিদায় দিয়েছেন মানসিক হৃদয়ের অনুভূতির মধ্যে দিয়ে। তো আর দীর্ঘায়িত করবো না, দীর্ঘায়িত করলে অনেকে বিরক্ত লাগে, তবে অনেকক্ষণ ধরে বলছে কি শোনে এর কথা। তো যাই হোক, যেহেতু আমার অনুভূতির কথা বললাম, আর এই অনুভূতি আমার একার নয়। আমি 6-7 আমার কথা বলছি মানে আমি শুধু আমার একার কথা বলছি এরকম নয়, আমার সাথে কত লোকের কথা জড়িয়ে আছে। আসলে একার কথা কোনোদিন বলা যায় না। যদি বলি আমি কলেজে একটা গাছ লাগালাম, সেই গাছে এনে দিয়েছেন ধরেন শুভদা, সেই গাছটা লাগাতে জল দিয়েছেন আমাদের কোনো কলেজের স্যার। সুতরাং একার কথা কোনোদিন বলা সম্ভব নয়। একার কথা বলতে গেলে সবার কথাই আছে। তাই সবার মধ্যে দিয়ে, কলেজের সমস্ত স্যার ম্যাডামের মধ্যে দিয়ে সবাইকে আরেকবার সশ্রদ্ধ প্রণাম এবং চিরকৃতজ্ঞ। এবং শেষে অধ্যক্ষ মহাশয়কে এটাই বলতে চাই, সুযোগ হলে আরো একবার মনে করে নির্দ্বিধায় এক ডাকেই চলে আসবো মহাবিদ্যালয়ে। ধন্যবাদ, সবাই মনে রাখবেন, সবাই সুস্থ থাকবেন।